শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সরকার অতিরিক্ত ঋণ নেয়, ঋণ পাচ্ছে না বেসরকারি খাত, বিনিয়োগেও স্থবিরতা। সরকারি ডিপোতেই জ্বালানি তেলে ভেজাল মিশছে, কমছে গাড়ির জীবনকাল। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল, ক্যান্টনমেন্টেই বিশেষ জেল। চট্টগ্রাম বন্দরে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে করা শ্রমিকদের মিছিলে পুলিশের বাধা, অনশনের ডাক। ট্রাম্প অর্থহীন মনে করায় পুতিনের সঙ্গে তার বৈঠক হচ্ছে না। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের অর্থনীতি সংকটময় পরিস্থিতি পার করছে, কোনোভাবেই এতে স্বস্তি ফেরানো যাচ্ছে না। বিনিয়োগে স্থবিরতা, বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, রপ্তানি রাজস্বে মন্দা অর্থনীতিকে ভোগাচ্ছে। আস্থাহীনতা অর্থনীতির গতিকে আরও মন্থর করে দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জিইডি তাদের প্রতিবেদনে জানায়, চলতি বছরের অগাস্টে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 6.35% নেমেছে। একই মাসে সরকারি খাতে নিট ঋণ 16.59% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি ঋণ প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে যে উচ্চ সুদের হার, সতর্ক ঋণ নীতি এবং রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ ও সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে কর আদায়ে ঘাটতির ফলে সৃষ্ট রাজস্ব ঘাটতি ও ব্যয় মেটাতে সরকারের প্রয়োজন থেকেই মূলত সরকারি খাতে ঋণ সম্প্রসারণ ঘটেছে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি ধীরে ধীরে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করেছে, তবে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ক্ষতির মুখে পড়েছে। দেশে জ্বালানি সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আমদানির পাশাপাশি সরকারি ও বেসরকারি তেল পরিশোধনাগার, গ্যাস ফিল্ডের পরিশোধনাগার থেকে তেল সংগ্রহ করে সংস্থাটি। এসব তেল ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রি করে বিপিসির অধীনে থাকা 3 সরকারি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা। সারা দেশে তেল সরবরাহ করতে 3 কোম্পানি মিলে 47টি ডিপো রয়েছে। এর মধ্যে কিছু ডিপোয়ে ভেজাল মিশিয়ে তেল চুরি করা হচ্ছে বলে অভিযোগ আছে। বেসরকারি পরিশোধনাগার থেকে নিম্নমানের তেল সংগ্রহ করার অভিযোগও আছে তেল চুরি চক্রের বিরুদ্ধে। সমিতির সদস্য পেট্রোল পাম্প মালিকেরা মাঝে মধ্যেই ভেজাল তেল নিয়ে অভিযোগ করছেন উল্লেখ করে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, এসব অভিযোগ বিপিসিকে জানানো হচ্ছে। ডিপো থেকে তেল পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা করার কথা ছিল 10 বছর আগে, যা করা হয়নি। জ্বালানি তেল কোম্পানির সূত্র বলছে, এ খাতে তেল চুরি সবসময় ছিল। তাপমাত্রার কারণে বৃদ্ধি পাওয়া তেল ও পরিচালন ক্ষতির নামে তেল চুরি হতো। এখন শুরু হয়েছে তেলে ভেজাল মিশিয়ে চুরি করা। 1 বছর ধরে এ প্রবণতা বেড়ে গেছে। বাইরে থেকে কম দামের ভেজাল তেল ডিপোতে নিয়ে এসে পেট্রোল ও অক্টেনের সঙ্গে মেশানো হয়। ভেজাল তেল নিয়ে অভিযোগ আছে গ্রাহকদের। মাঝে মধ্যে অভিযান চালিয়ে পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়, তবে ডিপো থেকে ভেজাল তেলের এ ব্যবসা থামেনি। ডিপোতে অভিযানও হয় না। ডিপো থেকে ভেজাল তেল সংগ্রহ করার ক্ষেত্রে কিছু ট্যাঙ্কার ও পেট্রোল পাম্প মালিক জড়িত। মাঝে মধ্যে পেট্রোল পাম্পে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। এসব অভিযানে মাপে কম তেল দেওয়ার কারণে জরিমানাও করা হয়, তবে তেলের মান পরীক্ষা করা হয় না। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, তেলের মান পরীক্ষা করার মতো আধুনিক যন্ত্রপাতি BSTI এর কাছে থাকেও না। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 22 অক্টোবর বুধবার সকাল 8:30টার দিকে এ আদেশ দেন যে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত আছেন, একজন এখন অবসরকালীন ছুটিতে। ডিজিএফআই এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল
আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের রাখার জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার দিকে যাইতে চাইলে বাধা দেয় পুলিশ। 22 অক্টোবর বুধবার সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী 1 নভেম্বর শ্রমিকদের অনশনের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হবে। সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, যদি শ্রমিকদের দাবি মানা না হয় তাহলে আমরা সভা সমাবেশ, হরতাল সব কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্থার অভিযোগে শাস্তির দাবিতে গতকাল মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শ্রীশান্ত নামের সেই শিক্ষার্থী থানা হেফাজতে রয়েছেন। বুয়েট প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেড ইটে অজ্ঞাত পরিচয়ে নারীদের সম্পর্কে অশালীন, অবমাননাকর ও যৌন হয়রানিমূলক মন্তব্য করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিষয়টিও স্বীকার করেন বলে জানান শিক্ষার্থীরা বলেন, নানা প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি আমাদের ব্যাচের শ্রীশান্তি ওই রেডিট আইডির ব্যবহারকারী এবং সেই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন, লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছে। ভোটের দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনী আইন অনুযায়ী ভোট আয়োজক কর্মকর্তাদের কমিশন নির্দেশনা দেবে বলেও জানিয়েছেন তিনি বলেন, কারো অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না। আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে বলতে চাই, কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্ত অনুযায়ী, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সিইসি কথা বলছিলেন। সুষ্ঠু ভোটের দায়িত্ব পালনে সবাইকে ইসির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজের সমন্বয়ে ভালো ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কপিলট এবং পারপ্লেক্সিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো প্রায় অর্ধেক ক্ষেত্রেই সংবাদ সংক্রান্ত প্রশ্নে ভুল বা বিভ্রান্তিকর উত্তর দেয়। 22 অক্টোবর প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন ইবিইউ এবং যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি। এতে 18টি দেশের 22টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মে থেকে জুনের মধ্যে 4টি জনপ্রিয় এআই সহকারীকে একই ধরনের প্রশ্ন করে তাদের উত্তর বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, মোট 45% উত্তরে অন্তত একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল ছিল সূত্র উল্লেখে। এসব তথ্য হয় সূত্রবিহীন, ভুলভাবে উদ্ধৃত বা যাচাইযোগ্য নয়। এরপর বড় সমস্যা ছিল তথ্যের যথার্থতা নিরূপণ করা, যা 20% ক্ষেত্রে ভুল ছিল। এরপর প্রসঙ্গের ঘাটতি ছিল প্রায় 14% ক্ষেত্রে। গবেষণায় বলা হয়েছে, গুগল জেমিনিতে সবচেয়ে বেশি সমস্যা পাওয়া গেছে। এর 76% উত্তরে উল্লেখযোগ্য ত্রুটি ছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। পরে ট্রাম্প বলেছেন, তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না।
21 অক্টোবর মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে ক্রমেই আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এসব পার্থক্য দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে। $10,000তম স্টার্লিং স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে এখন পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর প্রায় 2/3 নিয়ন্ত্রণ করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রোববার সফলভাবে 56টি নতুন স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর মাধ্যমে মোট 10,000তম স্টার্লিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স। অলাভজনক স্যাটেলাইট ট্র্যাকার সেলেস্ট্র্যাকের তথ্য অনুযায়ী 20 অক্টোবর পর্যন্ত তথ্য অনুসারে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মোট 12,955টি সক্রিয় স্যাটেলাইটের মধ্যে 8,562টি অর্থাৎ প্রায় 66%-এরও বেশি স্পেসএক্স স্টারলিংক নেটওয়ার্কের অংশ। এছাড়া প্রায় 1,500টি স্টারলিং স্যাটেলাইট বর্তমানে নিষ্ক্রিয় বা পৃথিবীর কক্ষপথে আর নেই বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে অন্তত 35 জন নিহত হয়েছেন। দেশটির ফেডারেল রোড সেফটি কোর্ট জানিয়েছে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। নাইজারে এফআরএসির সেক্টর কমান্ডার আইশাতু সাদআতুর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় আর চুইয়ে পেট্রোল পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই পেট্রোলে আগুন ধরে যায়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটিতে পাইপলাইন অবকাঠামো স্বল্পতা থাকায় পেট্রোলিয়াম পণ্য প্রধানত সড়কপথেই সরবরাহ করা হয়, আর সড়কপথগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় সেগুলো ভাঙাচোরা ও গর্তে ভরা। এই কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র 8 মাস বয়সে রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়েছে। রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়েশা আক্তার কিরণ সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। চলতি বছর 10 ফেব্রুয়ারি রুহাবের জন্ম। তার ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে ইমরান ও আয়েশা সাতক্ষীরায় 580টি গাছ রোপণ করেছেন, যা রুহাবের জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টার্স থেকে স্বীকৃতি পেয়েছে টেকসই উন্নয়নে অবদানের জন্য। বাঙালিয়ারা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।